ছাত্রছাত্রী বন্ধুরা, দেখো আজকের একটা নতুন অধ্যায় আমরা আলোচনা করব। সেটা হচ্ছে ঘনফল নির্ণয়। এর কোষে দেখি 5.1টা আমরা সমাধান করব, সম্পূর্ণ সমাধান করব। ঠিক আছে, তাহলে চলো দেখে নেওয়া যাক। দেখো প্রথমে যে অঙ্কটা আছে, অঙ্কটা আগে কী আছে দেখে নেওয়া যাক। প্রথমে যে অঙ্কটা আছে দেখো, সেটা হচ্ছে দুটো ঘনক তৈরি করি যার একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে যথাক্রমে 5 সেমি আর একটা 1 সেমি, মানে একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য 5 সেমি, আটটা ঘনকের 1 সেমি। এটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যালি মানে লিখে এটা করার কিছু নেই। এটা সেদিন এই ছবিটা ওর মধ্যে দেওয়া আছে, এইরকম ঘনক তৈরি করতে বলেছে। এবারে যেটা লিখতে হবে, লিখে করা, সেটা হচ্ছে কতগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুড়ে এই বড় ঘনক পাবো আমরা, লিখি মানে পাবো হিসাব করি। ঠিক আছে, তার জন্য আমাকে বলেছে কি যে দুটো ঘনক তৈরি করতে হবে যার একটা হচ্ছে 5 সেমি। তাহলে 5 সেমি বাহু বিশিষ্ট যে ঘনক তার আয়তনটা বার করব, আর 1 সেমি বাহু বিশিষ্ট যে ঘনক তারও আয়তনটা বার করব। বার করলে তবে তো আমরা পাবো। বলেছে কতগুলি 1 সেমি, ওই 1 সেমি বাহু বিশিষ্ট ঘনক দিয়ে দিয়ে ওই বড় ঘনকটা আমরা তৈরি করতে পারবো, যার আয়তনটা হচ্ছে যার আয়তন হবে 125। ঠিক আছে, মানে 5 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট যে ঘনকটা, ওই ঘনকটা তৈরি করতে পারবো 1 সেমি বাহু বিশিষ্ট কতগুলো ঘনক দিয়ে, সেটাই আমার হচ্ছে প্রশ্ন। চলো তাহলে করে নেওয়া যাক। দেখো কীভাবে করতে হবে দেখে নাও। প্রথমে বার করতে হবে আয়তনটা। 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনকের আয়তন বা তাকে আরেকভাবে বলে ঘনফল, যেটা আমরা এই অধ্যায়ের যে উদ্দেশ্যটা হচ্ছে ঘনফল নির্ণয়, তাই তো। ঘনফল, সেই ঘনফল সমান সমান কত হবে দেখো, 5-এ তার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ঘন বা বাহু কিউ, এটা হচ্ছে আয়তন, ঘনকের আয়তনের সূত্র। তাই করা হয়েছে 5 × 5 × 5 এত ঘন সেমি, মানে 5 কিউ ঘন সেমি, মানে হচ্ছে তোমার হয়ে যাবে 125 ঘন সেমি। আর 1 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট ঘনকের ঘনফল কত হবে, 1 কিউ ঘন সেমি, মানে 1 ঘন সেমি। এবারে দেখো তাহলে 1 সেমি বাহু বিশিষ্ট ঘনক যেটা, সেইটা কতগুলো লাগবে যাতে ওই বড় ঘনকটা তৈরি করা যায়। সেটা পাঠ করতে গেলে কী করতে হবে, ওই বড় ঘনকের যে আয়তনকে ছোটো ঘনকের আয়তন দিয়ে ভাগ করলে সেটা পেয়ে যাবো। আর 1 দিয়ে ভাগ করা মানে কত, সে 125ই থাকবে। তাহলে এখানে পেয়ে যাবো অতএব 125টি 1 সেমি দৈর্ঘ্য বাহু বিশিষ্ট ঘনক জুড়ে আমি বড় ঘনকটি পাওয়া যাবে। এটা হিসাবে তো উত্তর, তাই লেখা হয়েছে। ঠিক আছে, দেখো হয়ে গেল। দেখো পরেরটা কী বলেছে দেখে নেওয়া যাক। পরের অঙ্কটা কী বলেছে দেখো, বলেছে সুমন্ত অনেকগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক তৈরি করেছে। মনামে সেই ঘনকগুলি জোড়া লাগিয়ে বড় ঘনক তৈরি করার চেষ্টা করছে। হিসাব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে। নিচের যেগুলো দেওয়া আছে, 1-এর দাগে 100, 2-এর দাগে 1000, যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে ঘনকের সংখ্যা। ঠিক আছে, ঘনকের সংখ্যা দেওয়া আছে। এবারে দেওয়া এই যে সংখ্যাগুলো দিয়ে কি ঘনক তৈরি দেখতে হবে যে এর মধ্যে কোনটা দিয়ে ঘনক তৈরি করা যাবে, বা এখানে জানতে চাইছে কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে আমি বড় ঘনক তৈরি করতে পারবো। যেগুলো দিয়ে কোন সংখ্যক ঘনক, যেগুলো দিয়ে আমার ঘনক তৈরি করতে পারবে সেটা আগে জানতে হবে। এই সংখ্যাগুলো দিয়ে কি ঘনক তৈরি করতে পারবো সেটা আগে জানতে হবে কত সংখ্যক। ঠিক আছে, কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে। এখানে যেগুলো আছে তার মধ্যে বার করতে হবে কোন সংখ্যক ঘনক দিয়ে আমার বড় ঘনক তৈরি করা যায়। ঠিক আছে, এবার বার করার পর দেখতে হবে তার মধ্যে বড় কোনটা হচ্ছে, সব থেকে বেশি কোথায় ঘনকের সংখ্যা বেশি আছে, সেইটাই আমার বার করা, সেটাই আমার উদ্দেশ্য আর কি, সেটাই জানতে চেয়েছে। ঠিক আছে, চলো তাকে করে নেওয়া যাক। প্রথমে যেটা করা হয়েছে দেখো, সেটা হচ্ছে ওই সংখ্যা 1-এর দাগে কি আছে, 100 আছে। 100 টাকা কি মানে কোনো ঘন সংখ্যা, 100 থেকে কি পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে সেটা আগে জানতে হবে। ঠিক আছে, 100 দেখো যদি ভাঙি 10 × 10 মানে 10 স্কোয়ার হচ্ছে, এটা পূর্ণ ঘন সংখ্যা নয়। দ্বিতীয় দেখে কী আছে 1000, 10 × 10 হ্যাঁ, এটা একটা পূর্ণ ঘন সংখ্যা। তাহলে এটা দিয়ে আমার বড় ঘনক তৈরি করা যাবে, মানে এতগুলো ঘনক দিয়ে, 1000টা ঘনক দিয়ে, ওই 1 সেমি বিশিষ্ট ঘনক দিয়ে, বাহু বিশিষ্ট ঘনক দিয়ে 1000টা ছোটো ওই ঘনক দিয়ে আমার একটা পূর্ণ ঘনক বড় ঘনক তৈরি করা যাবে, এটা একটা পেলাম। এবার 3 নম্বরে দেখো, 3 নম্বরে দেখতে পাচ্ছি হ্যাঁ, এটাকে দিয়েও পাবে 1 3 1, এই মানে এতগুলো ঘনক ছোটো ঘনক দিয়ে আমি একটা ঘনক পেতে পারি। ঠিক আছে, যেহেতু একটা পূর্ণ ঘন সংখ্যা। তারপর একটা দেখো 12×10, এটা কিন্তু পূর্ণ ঘন সংখ্যা নয়। ঠিক আছে, 12 পূর্ণ ঘন সংখ্যা নয়, তাহলে এটাই দিয়ে পাওয়া যাবে না। তারপর দেখো এটাকে দেখো
ভাগ করলে কী হয় 15Q। তার মানে দেখো এটাকে দিয়ে আমরা পেতে পারি, এটা একটা পূর্ণঘন সংখ্যা, ঠিক আছে, এটা পেলাম, এটাকে দিয়ে পেতে পারি। এবার পরেরটা দেখি 6 নম্বরটা কী আছে। 6 নম্বরটা দেখো 2700 হলে দেখো 3Q × 10²। তার মানে এখানেও এটা পূর্ণঘন সংখ্যা নয়। তাহলে পেলাম কি যে 1000টা ঘনক দিয়ে আমরা একটা ঘনক তৈরি করতে পারি, 1331টা দিয়ে পারি, 337 এত দিয়ে পারি আমরা, যদি এটা 3টে পূর্ণঘন সংখ্যা। তার মধ্যে সবথেকে বড় কোনটা? 3375, এটা বড়। তাহলে উত্তরটা কোনটা হয়ে যাবে? 5-এর দাগে 3375 সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনে আমি বড় ঘনক তৈরি করতে পারবে, ঠিক আছে, বোঝা গেল? ব্যাস। এবারে পরেরটা কী আছে দেখো, 3 নম্বরে যেটা আছে কি বলেছে, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণঘন সংখ্যা নয় লিখি। এখানে কোনটি না বলে বলতে পারতো কোনগুলি, ঠিক আছে, মানে এই সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো পূর্ণঘন সংখ্যা নয়, 1-এর দাগেরটা নয়, না 2-এর দাগেরটা নয়, 3-এর দাগেরটা নয়, সেটা বার করতে হবে। মানে এই 6টার মধ্যে কোনগুলো নয় সেটা বার করতে হবে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। মানে কোনটা পূর্ণঘন সংখ্যা, কোনটা পূর্ণঘন সংখ্যা নয়, এই হচ্ছে বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে চলো দেখে নেওয়া যাক কী করে আমরা পূর্ণঘন সংখ্যা বার করব। দেখো প্রথম যেটা আছে 1-এর দাগের আছে 216, এটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ করার নিয়ম যেভাবে সেভাবে করেছি। তাহলে 216কে ভাঙলে কি দাঁড়ায়, দুটো 3টে 2-এর গুণফল আর 3টে 3 মিলে তার গুণফল হচ্ছে এত। তারপর সেখান থেকে পেয়ে যাচ্ছি 6Q। তার মানে এটা একটা পূর্ণঘন সংখ্যা। তাহলে দেখো এটা পূর্ণঘন সংখ্যা হয়ে গেল। এটা বলছে কোনগুলো পূর্ণঘন সংখ্যা নয় সেগুলো বার করতে হবে, যেগুলো নয় সেটাকে নয় বলবো, এটা পূর্ণঘন সংখ্যা হলো। তারপর 2-এরটাও করলে দেখা যাক, হ্যাঁ 7Q হয়ে যাচ্ছে, তাহলে এটা একটা পূর্ণঘন সংখ্যা। 3-এরটা দেখো ভাঙলে 4 দিয়ে ভেঙেছি, তোমরা 4 না ভেঙে 2 দিয়েই শুরু করবে, মানে মৌলিক উৎপাদক দিয়ে শুরু করলে দেখবে একটু বড় হয় বলে আমি 2 দিয়ে করেছি, 4 দিয়ে করেছি, করলে দেখো 4⁵ হচ্ছে এটা। এইটা হচ্ছে পূর্ণঘন সংখ্যা নয়। 3 নম্বরটা পেলাম পূর্ণঘন সংখ্যা নয়। আচ্ছা, তারপরে 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা ভেঙে দেখলে কি আসছে, 4 নম্বরও পূর্ণঘন সংখ্যা নয়, ঠিক আছে, ভাঙলে এটাই দাঁড়াবে 4 নম্বরটা পূর্ণঘন সংখ্যা নয়। এবারে 5 নম্বরটা দেখো, 5 নম্বরটাও ভাঙলে সেটাও পূর্ণঘন সংখ্যা পাচ্ছি না, ঠিক আছে। 6 নম্বরটা দেখো কি আছে, 6 নম্বরে ভেঙে পেলাম 1372 হচ্ছে 4 × 7 মানে 3টে 7-এর গুণফল। এখানে যে নিশ্চয়ই বুঝতে পারছো যে পূর্ণঘন সংখ্যা কেন বলছি। পূর্ণঘন সংখ্যা সেই সংখ্যা যাদেরকে আমরা কোনো পূর্ণ সংখ্যার ঘনর আকারে লিখতে পারি। ঘন মানে 3টে। যেমন এটা যদি 4 বাদ দিয়ে যদি এরকম হতো 777, 3টে 7-এর গুণফল এইটা, তাহলে তখন এটা বলে দিতাম এটা একটা পূর্ণঘন সংখ্যা। যেহেতু 3 7-এর সঙ্গে অন্য একটা সংখ্যা গুণ আছে, তাহলে এটা পূর্ণঘন সংখ্যা বলতে পারি না। আবার যদি এটা হতো যে 4টে 3-এর গুণফল, মানে যে কোনো 3টে সংখ্যার গুণফল, যে একই সংখ্যার 3বার গুণফলের যদি সমান হয়ে অন্য সংখ্যাটা হয়, তাহলে সেই সংখ্যাটা আমরা বলবো পূর্ণঘন সংখ্যা। যেমন আমরা কী বলেছি, পূর্ণ বর্গ সংখ্যা কোনগুলো, এগুলো দুটো ধরো 2-এর গুণফল করে 4 সংখ্যাটা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা। আবার 9টা হচ্ছে দুটো 3-এর গুণফল, তার 9টা হলো পূর্ণ বর্গ সংখ্যা। এরকম 27 হচ্ছে 3টে 3-এর গুণফল, তার 27টা হবে পূর্ণ ঘন সংখ্যা, যেহেতু ওটা 3টে 3-এর গুণফল। এরকম 3টে যে কোনো সংখ্যার গুণফলে যে গুণফলটা পাবো সেই গুণফলটা হয়ে যাবে তখন পূর্ণ ঘন সংখ্যা, বোঝা গেল। আর যদি না হয় তাহলে সেটা হয়ে যাবে সেটা পূর্ণ ঘন সংখ্যা নয়। তাই এক্ষেত্রে তাহলে যেহেতু 3টে 7 আছে কিন্তু তার সঙ্গে 4 গুণ আছে একটা, তাই এটা একটা পূর্ণঘন সংখ্যা নয়। তাহলে পেয়ে গেলাম কোনগুলো পূর্ণঘন সংখ্যা নয়, ঠিক আছে। এবারে দেখো পরের যেটা আছে 4 নম্বর দাগের অঙ্কটা একটু দেখে নেওয়া যাক। 4 নম্বরে কী বলেছে, যে দেবনাথ একটি আয়তঘন তৈরি করেছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। হিসাব করে দেখি এইরকম কতগুলো আয়তঘন জুড়ে দেবনাথ ঘনক তৈরি করতে পারবে। আগে একটা অঙ্ক কী করেছিলাম, প্রথম যে অঙ্কটা ছিল সেটা ছিল একটা ঘনক ছিল, ছোট ঘনক আর বড় ঘনক। ছোট ঘনক কতগুলো ছোট ঘনক দিয়ে বড় ঘনক তৈরি করতে পারবে সেটা বার করতে বলেছিল। এখানে কি বলেছে, একটা আয়তঘন দেওয়া হয়, সেই কতগুলো আয়তঘন নিয়ে একটা ঘনক তৈরি করতে পারি সেটা বার করতে বলেছে। চলো দেখে না যাক কীভাবে করা যায়। দেখো প্রথমে যে আয়তঘন দেওয়া হয় তার আয়তনটা বার করবো। আয়তঘনটির আয়তন হয়ে গেল এটাই 4 × 3 × 3 ঘনসেমি, মানে 4 × 3² ঘন, 3² কেন হচ্ছে বুঝতে পারবে। এবারে এইটাকে কতগুলো আমার আয়তঘন লাগবে সেটা বার করার নিয়মটা হচ্ছে,
এখানে আমার দেখতে হবে এই সংখ্যাটার আর কত গুণ করলে এটা একটা পূর্ণ ঘন সংখ্যা হয়। দেখো এই সংখ্যাটা কি, এটা পূর্ণ ঘন সংখ্যা নয়। তাহলে আমার করতে হবে যে কত গুণ করলে, কত সংখ্যা গুণ করলে এটা পূর্ণ ঘন সংখ্যা, সেইটাই এই যত গুণ করে হবে সেটাই হয়ে যাবে উত্তর। ঠিক আছে, ব্যাস। তাহলে দেখো, তাই লিখতে হচ্ছে এখন এই আয়তঘন দিয়ে ঘনক তৈরি করতে হলে সেই ঘনকের আয়তন একটা পূর্ণ ঘন সংখ্যা হতে হবে, তাই তো? আর সেটা হতে গেলে এটা এতর সঙ্গে কত 4² × 3 গুণ করতে হবে। এর সঙ্গে দেখো একটা 4 আছে, তাহলে আর দুটো 4 গুণ করতে হবে। আর এখানে দুটো 3 আছে, আর একটা 3, তার মানে গুণ করতে হবে 4² × 3 গুণ করতে হবে। গুণ করলে কত হয়ে যাবে 4×4² মানে 4Q 3Q মানে 12Q, মানে এই সংখ্যাটা হয়ে গেল। তো এই সংখ্যাটা একটা পূর্ণঘন সংখ্যা হয়ে যাবে। তাহলে আমরা কত গুণ করে হয়েছে, করে 4² × 3 মানে কত সেটা আমরা দেখব। তাহলে লেখা হয়েছে স্পষ্টত এটা একটা পূর্ণঘন সংখ্যা। অতএব বলবো আমরা প্রদত্ত আয়তঘন দিয়ে একটি ঘনক তৈরি করতে হলে কমপক্ষে যতগুলি আয়তঘন লাগবে তা হলো কত, ওই 4² × 3 এতটি, মানে 48টি। ঠিক আছে, বোঝা গেল? এটা কমপক্ষে কেন লেখা হয়েছে, কেননা আর এর থেকে আরও বেশি সংখ্যা দিয়েও তো এইটা পূর্ণঘন সংখ্যা তৈরি করা যায়। ঠিক আছে, এ তো 48 গুণ করলো, এছাড়া এর সঙ্গে যদি আমি 27 গুণ করি আরও, তা সেটাও একটা পূর্ণঘন সংখ্যা, 27 গুণ করে যা হবে সেটাও একটা পূর্ণঘন সংখ্যা হবে। সেই জন্য সেটা আরও বেশি সংখ্যা গুণ করা হয়ে গেল। সেজন্য কমপক্ষে এই 48 গুণ করলে এটা একটা পূর্ণঘন সংখ্যা হয়। সেটাই জানতে চেয়েছে আমার, কতটা সেটা কমপক্ষে বলে দেয়নি ঠিকই, কিন্তু এটাই আমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, কতগুলো দিয়ে আমি ঘনক তৈরি করতে পারি, তার কমপক্ষে এতগুলো ঘনক দিয়ে আমি আয়তঘন দিয়ে আমি বড় ঘনক তৈরি করতে পারি। এই হচ্ছে উত্তর। ঠিক আছে, এবারে চলো পরেরগুলো কি আছে দেখে নেওয়া যাক। 5 দাগে যেটা বলেছে, নিচের সংখ্যাগুলিকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে। মানে নিচের প্রত্যেকটা সংখ্যা কি পূর্ণ ঘন সংখ্যা নয় কিন্তু। ঠিক আছে, এখানে ক্ষুদ্রতম সব থেকে ছোটো কোন সংখ্যা গুণ করলে এটা পূর্ণ ঘন সংখ্যা হবে সেটা বার করতে হবে। ঠিক আছে, প্রতিটা ক্ষেত্রে। আর 6 দাগেরটা কী বলেছে, 6 দাগেরগুলোও পূর্ণঘন সংখ্যা নয়, সেটা বলেছে কত সব থেকে ছোটো কোন সংখ্যা দিয়ে ভাগ করলে সেটা পূর্ণঘন সংখ্যা হয় সেটা করব। তো চলো 5 আর 6 করে নেওয়া যাক পরপর। দেখো প্রথম যেটা আছে 5 আর 1-এরটা কী আছে, 675। 675কে উত্তরের বিলোচনাগুলো দেখো, 5 দিয়ে ভাগ করেছি, তারপর 3 দিয়ে ভাগ করলে এটা হয়, বললে কত হচ্ছে প্রথমে, মানে 5 × 5 × 3 × 3 × 3। দেখো এবারে পূর্ণঘন সংখ্যা হতে গেলে এখানে কটা 5 আছে, দুটো 5 আর 3টে 3 আছে, তাহলে একমাত্র 5 গুণ করলে 3টে 5 হয়ে যাবে, তখন সেটা পূর্ণঘন সংখ্যা হয়ে যাবে। 5Q আর 3Q মিলে 15Q হয়ে গেল পূর্ণঘন সংখ্যা। তাহলে সব থেকে ছোটো কোন সংখ্যা গুণ করতে হবে, 5। তাহলে লিখবো প্রদত্ত, এখানে লেখাটা একটু করা হয়ে গেছে, এখানে লিখবে প্রদত্ত সংখ্যাটিকে ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা 5 দিয়ে, ক্ষুদ্রতম 5 ধনাত্মক সংখ্যা না বলে ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা 5 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন সংখ্যা হবে। প্রত্যেকটা ক্ষেত্রে একই লেখা, এইভাবে লিখতে হবে। ঠিক আছে, প্রদত্ত সংখ্যাটিকে ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা 5 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণঘন সংখ্যা হবে। ব্যাস, এবার চলো পরেরটা। এটা বার করতে গেলে সব সময়ের জন্য এই ভাঙাটা খুব গুরুত্বপূর্ণ। সব সময়ের জন্য মৌলিক উৎপাদক দিয়ে ভাঙবো, আর সব থেকে ছোটো সংখ্যা দিয়ে ভাঙবো। 2 থেকে শুরু করব, 2 3 এই যাবে, 2 3 তার 5 এই দিয়ে ভাঙবো আমরা। শুরু করব 2 থেকে। ঠিক আছে, 2 না হলে 3, 3 না হলে 5, এইভাবে যাবে। মৌলিক উৎপাদক দিয়ে আমরা ভাঙবো। আচ্ছা, ভাঙার পরে দেখো এখানে কী পড়ে আছে, দেখো এখানেও সেই 5, এখানে 3টে 2 আর 2টো 5, আর একটা 5 দিলে এটা খোকানো হবে, তাহলে একটা 5 হলে হয়ে যাবে। তাহলে এখানে উত্তরটা হবে নির্ণয় ঘনসংখ্যা, ক্ষুদ্রতম ঘনসংখ্যা হলো 5। ঠিক আছে, এবার লিখব প্রত্যেক সংখ্যাটিকে ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা 5 দিয়ে গুণ করলে গুণফল একটি ঘনসংখ্যা হবে। ব্যাস, তারপর একটা দেখো, দেখে নাও, আর বিস্তারিত বলছি না, একই নিয়মে। লেখাটা একটু ঘুরে গেছে, লেখাটা ঠিক করে নিও, আগের মতো করে যেমনভাবে বলেছি ওইভাবে লিখবে। এখানে দেখো দুটো 2 আছে, মানে একটা 2 হলে হয়ে যাবে পূর্ণঘন সংখ্যা, তাই লেখা হচ্ছে 2 লাগবে। এখানে দেখো দুটো 11, একটা 11 হলে হয়ে যাবে। ঠিক আছে, বেশ। তারপরেরটা 4-এরটা হয়ে গেল। 5-এরটা দেখো, 5টা ক্ষেত্রে দেখো দুটো 5 দুটো 7, তার মানে আরেকটা 5 লাগবে, আরেকটা 7 লাগবে, 5 × 7 গুণ করে কত হয়, 35। ঠিক আছে, গুণফলটা নিতে হবে, গুণফলটা হলো মানে 35 গুণ করলে এটা হবে। ঠিক আছে, ব্যাস, এটা হয়ে গেল। এবারে দেখো 6-এর দাগেরটা কী বলেছে, ভাগ করে কোনগুলো করতে হয়, তাই তো? ব্যাস, এটাকে ভেঙেছি, ভাঙলে যেটা আসে এইটাই। ঠিক আছে, এতগুলো 2Q 5Q 7, তার মানে এটা ভাগ করতে, মানে কত
দিয়ে ভাগ করলে এটা পূর্ণগণ সংখ্যা হবে। তাহলে দেখ এখানে এক্সট্রা পড়ে আছে 7, তাহলে 7 দিয়ে ভাগ করলে 7টা দিয়ে ভাগ করলে এটা থাকবে না, এটা পড়ে থাকবে, পূর্ণগণ সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বলবো প্রদত্ত সংখ্যাটিকে ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা 7 দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণগণ সংখ্যা হবে। বুঝে গেল? আচ্ছা, এবার পরে দেখো পরেরটাও দেখে নাও, একই নিয়মে করা হয়েছে, আর কিছু নয়। এখানে দেখো এক্সট্রা 2 আছে, তাই 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে, উত্তরটা 2 হয়ে যাবে। আর পরেরটাও তাই, 2 13, এক্সট্রা দেখো এখানে এক্সট্রা 2 আছে, তার মানে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। নির্ণয় ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যাটি হবে 2। ঠিক আছে, বেশ, এটা হয়ে গেল। এবার 4 দাগেরটাও একই নিয়মে দেখো, এখানে 2 এক্সট্রা আছে, তার 2 দিয়ে ভাগ করলে হবে, বেশ, 2টা হলো উত্তর। এবার 5 দাগেরটা দেখো, সেই একই নিয়মে এখানে দেখো 5 দাগে কোনটাতে ভাগ কত ভাগ করলে হবে, দেখো 25 এক্সট্রা পড়ে আছে। আর তারপরে এখানে আছে সব থেকে ক্ষুদ্রতম বলেছে, তাই না? ক্ষুদ্রতম বলেছে যেহেতু, তাহলে ক্ষুদ্রতম হলো 25টা বাদ দিলে এটা ঘনক হয়ে যাবে, তাই না? তাহলে 25 দিয়ে ভাগ করলে এটা উত্তর হবে, তাহলে 25। ঠিক আছে, আচ্ছা, এবারে 7 দাগে কী বলেছে দেখো, 7 দাগে আমাকে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো আর তারপরে তাদেরকে ঘনমূল নির্ণয় করো। একবার দেখে নাও কী বলেছে এগুলো প্রত্যেকটা ঘনসংখ্যা, এবার এদেরকে ঘনমূল বার করো। ঘনসংখ্যা না হলে ঘনমূল বার করা যায় না। প্রত্যেকটা ঘনসংখ্যা তাদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার পর ঘনমূল বার করতে হবে। তাহলে চলো, মৌলিক উৎপাদকের বিশ্লেষণ আগে যে অঙ্কগুলো করেছি ওই নিয়মে বিশ্লেষণটা করব, সেই নিয়মে তারপর করেছি। দেখো এখানে লেখা এদিকে একটু কাটাকাটি হয়ে গেছে, এই লেখাটা এখানে হলে কীরকম লিখতে হয়, যেমন এখানে যে সংখ্যাগুলো পেয়েছি সেই সংখ্যাগুলোই গুণ আকারে এখানে লিখে দেবো, আর এইগুলো লিখবো না আর কি। যেহেতু উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছে, মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছে, তার মানে এইটা লিখতে হবে, ওইটা লিখলে হবে না, সেই জন্য আমি ওইটাই তো লিখেছি, ওটা ভুল বলে এটা লিখে দিয়েছি। ঠিক আছে, এইভাবে লিখতে হবে, এভাবে লিখবে। লেখার পরে এইটা হচ্ছে পরে, এটা লেখার পর এটা হলো উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এবার তারপরে ঘনমূল কীভাবে করতে হয়, তারপরে নির্ণয় ঘনমূল সমান, দেখো করবো 3টে করে সংখ্যার মধ্যে একটা নেবো, 3টে সংখ্যা থেকে একটা নেবো, এখানে 3 সংখ্যা থেকে একটা নেবো, 3 সংখ্যা একটা নেবো, সেটা হয়ে যাবে ঘনমূল। তা নিলে 3টে 2 হবে, তাহলে ঘনমূলটা হবে 8। বুঝে গেল? এইভাবে প্রত্যেকটা করতে হবে। আর চলো সেকেন্ডটাও একই নিয়মে দেখো, আমরা ভেঙেছি, ভাঙার পরে তার উত্তর বিশ্লেষণ করলে 1728 মানে এইটাই পেয়ে গেলাম। ঠিক আছে, সেখান থেকে দেখো 3টে কটা 2 আছে, 3টে 2 থেকে একটা 2 নিয়ে নিলাম, আবার 3টে 2 থেকে একটা 2, 3টে 3 থেকে একটা 3, তাহলে কত হলো 2 2 3, তাহলে হয়ে গেল 12। এটা হিসেবে নির্ণয় ঘনমূল। ঠিক আছে, ব্যাস। এবারে পরেরটা চলো দেখি। পরের অঙ্কটা দেখো, এইভাবে একই নিয়মে ভেঙেছি। ঠিক আছে, ভাঙার পরে তাহলে এইটা হয়ে যাবে উৎপাদক বিশ্লেষণ এই, তারপরে নির্ণয় ঘনমূল মানে 3টে 2 তাতে একটা, 3টে 3 একটা, 3টে 3 একটা, মানে এই হয়ে গেল ঘনমূল। ঠিক আছে, তারপরে পরেরটাও একই নিয়মে ভাঙার পরে ওটা করে এটা, তারপর 5এরটাও একই নিয়মে দেখে নাও। ঠিক আছে, নির্ণয় ঘনমূল এইটা। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের আজকের 5.1টা, এটা তাহলে কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিও। তাহলে ভালো থেকো প্রত্যেকে।